জনগণের কাঁধে বাড়ছে করের বোঝা। রাজস্ব লক্ষ্যমাত্রা ৫৫,০০০ কোটি টাকা নির্ধারণ। আইএমএফের ঋণের শর্ত পূরণের উদ্যোগ সরকারের। ব্যবসা বাণিজ্য চাপে পড়ার শঙ্কা। টাকা দিলে কাজ করে দেয়, ঠিক আছে, টাকা না দিলে কাজ করে দেয় না। উপপরিচালক আছে নুরুল হুদা, তার মাধ্যমেই কাজগুলো হয়। উত্তরা পাসপোর্ট অফিসে দালালের দৌরাত্ম্য। টাকা দিলে মেলে, কাগজপত্র ছাড়াই। চক্রে জড়িত কর্মকর্তা কর্মচারীরাও। প্রমাণ পেলে ব্যবস্থার আশ্বাস। কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না সার সিন্ডিকেট। নওগাঁয় সংকট দেখিয়ে বস্তায় ৬০০ টাকা বেশি দামে বিক্রি। কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়মে জড়িত থাকার অভিযোগ কৃষকের। টানা ৪ মাস ধরে বিশ্ববাজারে কমছে দুগ্ধজাত পণ্যের দাম। বড় পতনের মুখে মাখন। কমতির তালিকায় গুঁড়া দুধ ও মোজারেলা। দুর্বল চাহিদাই কারণ, বিশ্লেষণ জিডিটিস। এবং যুক্তরাষ্ট্রে বিনা শুল্কে ওষুধ রপ্তানি করবে যুক্তরাজ্য। বছরে যাবে ৫০০ কোটি পাউন্ডের, জানালো হোয়াইট হাউস। ব্রিটেনে মার্কিন বিনিয়োগ বৃদ্ধির আশা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি মনির হোসাইন। শুরুতেই বেগম খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গ। এভার কেয়ারে পৌঁছেছেন ব্রিটিশ বিশেষজ্ঞ ডাক্তার রিচার্ড বিলি। এই মুহূর্তে হাসপাতালের সামনে আছেন সহকর্মী আতাউর কাউসার। সরাসরি যাচ্ছি তার কাছে। দেশি বিদেশি চিকিৎসকদের একাধিক টিম বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় নিয়োজিত আছেন এবং যতটুকু আমরা জানতে পেরেছি যে কিছু সময় আগে যুক্তরাজ্য থেকে ডক্টর রিচার্ড বিলির নেতৃত্বে একটি টিম, বিশেষজ্ঞ চিকিৎসকদের টিম, তারা এই এভার কেয়ার হাসপাতালে এসে পৌঁছেছেন। এবং এর আগে আপনারা জানেন যে চীনের ৫ সদস্যের মেডিকেল টিম তারা এর আগে বাংলাদেশে এসছেন এবং তারা কিন্তু চিকিৎসায় যুক্ত হয়েছেন এবং তারা ছিলেন অগ্রবর্তী দল। তারা পরবর্তীতে আরেকটি দল আসার কথা, যে দলটি আজ বিকেলে বা সন্ধ্যা নাগাদ বাংলাদেশে পৌঁছার কথা রয়েছে। তো আমরা যতটুকু বেগম জিয়ার চিকিৎসার বিষয়ে জানতে পেরেছি যে এই প্রত্যেকটি যে বিশেষজ্ঞ চিকিৎসকের দল, তারা সকলে মিলে বসে একসাথে সিদ্ধান্ত নেবেন এবং অবজার্ভ করবেন বেগম জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে। পরবর্তীতে যখন তারা অবজার্ভ করার পরে যদি তারা গ্রিন সিগন্যাল দেয় যে বেগম জিয়াকে বিদেশে নেওয়া পসিবল, অর্থাৎ তার শারীরিক অবস্থা তেমন আছে যে তাকে স্থানান্তর করানো সম্ভব, তাহলে অবশ্যই তাকে দেশের বাইরে নিয়ে যাওয়া হবে উন্নত চিকিৎসার জন্য। তো এর পাশাপাশি আরেকটি জিনিস জানিয়ে রাখি যে গত রাতে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসকদের অন্যতম যিনি আছেন ডক্টর বিএম জাহিদ, তিনি জানিয়েছেন যে এটি একটি খুশির খবর হিসেবে তিনি জানিয়েছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম জিয়াকে যে চিকিৎসা দেয়া হচ্ছে সে চিকিৎসায় তিনি রেসপন্স করছেন, অর্থাৎ যে ওষুধগুলো দেয়া হচ্ছে সেটির ইতিবাচক রেসপন্স বেগম জিয়ার শরীরে দেখা যাচ্ছে, যার প্রেক্ষিতে তারা আশাবাদী। এবং অন্যান্য চিকিৎসকরাও বলছেন, যারা সকলে মিলে তাকে চিকিৎসা দিচ্ছেন, তারাও আসলে আশাবাদী ব্যক্ত করেছেন যে যেহেতু রেসপন্স করছেন তিনি চিকিৎসায় এবং সেই মেডিসিনে, কাজেই হয়তো তার অবস্থা ইনশাল্লাহ আরও ভালো হবে এবং যখন তাকে স্থানান্তর করার সুযোগ তৈরি হবে সেক্ষেত্রে অবশ্যই তাকে দেশের বাইরে নিয়ে চিকিৎসা দেওয়া হবে। এবং দেশের বাইরে নিয়ে চিকিৎসার বিষয়ে লন্ডনের নামটি বারবার উঠে আসছে যে যদি সম্ভব হয় তাহলে তাকে লন্ডনে নিয়েই চিকিৎসা দেওয়া হবে। এবং যেটি বলছিলাম যে তার চিকিৎসক যে দল, লন্ডনের দলটি ইতিমধ্যে এসে পৌঁছেছে এবং চীনের দলটি বিকেল বা সন্ধ্যা নাগাদ এসে পৌঁছাবে। তো এই ছিল এভার কেয়ারের সামনে থেকে বেগম জিয়ার চিকিৎসা সংক্রান্ত এবং তার স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সর্বশেষ তথ্য। বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সরাসরি জানতে যুক্ত ছিলাম এভার কেয়ারের সামনে থেকে। এবার অন্য প্রসঙ্গ। জনগণের কাঁধে বাড়ছে করের বোঝা। আদায়ে পিছিয়ে থাকলেও এনবিআর রাজস্ব আহরণ লক্ষ্যমাত্রা ৫৫,০০০ কোটি টাকা বাড়িয়ে দিয়েছে অন্তর্বর্তী সরকার। আইএমএফের ঋণের শর্ত পূরণ করতে সরকারের এই উদ্যোগ ব্যবসা বাণিজ্যে নতুন চাপ তৈরি করবে বলে দাবি উদ্যোক্তাদের। যদিও মধ্যম আয়ের ফাঁদ আর ঋণ নির্ভরতা ঠেকাতে রাজস্ব আদায় সক্ষমতা বাড়ানোর বিকল্প দেখছেন না অর্থনীতিবিদরা। তাই সংস্কারের পাশাপাশি প্রযুক্তির ব্যবহার বাড়ানোর তাগিদ তাদের। এমএস আরিফিনের রিপোর্ট। দেশের উন্নয়ন ও সরকার পরিচালনার ব্যয়ের যোগান দিতে জাতীয় বাজেটে রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা দেওয়া হয় এনবিআরকে, পরিস্থিতি বিবেচনায় অর্থ বছরের মাঝামাঝিতে তা কমাতে হয়েছে প্রতিবারই। তবে এবার ঘটেছে উল্টো ঘটনা। প্রথমবারের মতো বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মূলত আইএমএফ মিশন বাংলাদেশ সফরকালে রাজস্ব আহরণ নিয়ে তাদের পর্যবেক্ষণ জানালে ভাবতে শুরু করে সরকার। পরে গেল নভেম্বরে 2 বিশেষ সভা শেষে বাড়ানো হয় 55,000 কোটি টাকা। এতে আগের চেয়ে এনবিআর এর লক্ষ্যমাত্রা বেড়েছে প্রায় 11%। অথচ বাস্তবতা বলছে ভিন্ন কথা। চলতি অর্থ বছরের প্রথম 4 মাসে রাজস্ব আদায়ে ঘাটতি রয়েছে 17,000 কোটি টাকার বেশি। তথ্য বলছে আমদানি রপ্তানি পর্যায়ে শুল্ক আদায় লক্ষ্যমাত্রা 14,000 কোটি, ভ্যাটে 20,350 কোটি আর আয়করে বাড়ানো হয়েছে 20,000 কোটি টাকা। রাজস্ব যে বাড়াবেন, আপনি সেটা বাড়াবার ক্ষেত্রে আপনার চিন্তা কি? আপনি কি ব্যবসায়ীদের উপর থেকে এটা আদায় করবেন, না আপনার অন্যান্য খাতে বা অন্যান্য দিকে আপনার ট্যাক্সের পরিধি বাড়াবেন? হ্যাঁ, গুড গভর্নেন্স ছাড়া কিন্তু আপনি ট্যাক্সের পরিধি বাড়াবেন এবং সেটার চাপ আপনার ব্যবসায়ীদের উপরে, শিল্পের উপরে প্রভাব পড়বে সেটা, হ্যাঁ, সেটা কিন্তু আমাদের জন্য সেটা সহনীয় হবে না। প্রতিকূল অর্থনৈতিক বাস্তবতায় তাই নতুন লক্ষ্যমাত্রা অর্জন চ্যালেঞ্জিং বলছেন অর্থনীতিবিদরা। একটা বিপজ্জনক এবং বাধ্যতামূলক পরনির্ভরশীলতার মধ্যে আমরা পড়ে যাচ্ছি, একটা ঋণ নির্ভরতার মধ্যে পড়ে যাচ্ছি। আমরা মিডল ইনকাম ট্র্যাপের দিকে পড়ে যেতে পারি। সুতরাং সেদিক থেকে আমাদেরকে অবশ্যই অভ্যন্তরীণ আমাদের সঞ্চয় বাড়াতে হবে। এনবিআর এর উপরে এই চাপটা থাকলে তাদেরও এখন যেসব সংস্কার কর্মসূচি বা ডিজিটালাইজেশন করার চেষ্টা করা হচ্ছেন, সেগুলোকে কাজে লাগিয়ে এটা কিভাবে করা যায় সেজন্য তারা চিন্তা ভাবনা করতে পারবেন। গেল অর্থ বছরে 2 দফায় কমিয়েও রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি এনবিআর। স্বার্থ এটা আমাদের। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। দর্শক, প্রতিবেদনটি দেখলাম। ব্যবসা বাণিজ্য ও রাজস্ব আদায় নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মোহাম্মদ আব্দুল মান্নান পাটোয়ারি। জনাব পাটোয়ারি, এই সময়ের বাণিজ্য আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। আমরা আসলে যে প্রতিবেদনটি দেখছিলাম, শুরুতেই যদি আপনার কাছে জানতে চাই যে এই যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, এই বিষয়টাকে আসলে আপনি কিভাবে দেখছেন? আসলে যে বর্ধিত লক্ষ্যমাত্রা যেটা নির্ধারণ করা হয়েছে, আমার কাছে প্রথমে মনে হচ্ছে এটা বাস্তবসম্মত নয়। কারণ আমরা যদি বিগত কয়েক বছরের জাতীয় রাজস্ব বোর্ডের রাজস্ব আহরণের চিত্র দেখি, তাহলে দেখা যাচ্ছে যে কোনো বছরের জাতীয় রাজস্ব বোর্ড নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারছে না, তাকে রিভাইজড করে কমিয়ে দেওয়া হচ্ছে। এই বছরও প্রাথমিকভাবে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সেটি প্রায় 35% প্রবৃদ্ধি দেখিয়ে, কিন্তু আমরা যদি প্রথম কোয়ার্টারের প্রবৃদ্ধি দেখি তাতে দেখা যাচ্ছে মাত্র 12% বা সামথিং লাইক দ্যাট। যে এই অবস্থায় যেটা প্রাথমিক লক্ষ্যমাত্রা সেটাই অর্জন করা ছিল অত্যন্ত কঠিন। সেক্ষেত্রে আরও 55,000 কোটি টাকা যে বর্ধিত কর, এটা আদায় করার জন্য যে ধরনের পদক্ষেপ নিতে হবে, সে ধরনের পদক্ষেপগুলি বর্তমান যে কর কাঠামো আছে, এই কর কাঠামোতে যতই কঠোর মনিটরিং করা হোক, যতই জাতীয় রাজস্ব বোর্ড কঠোর পদক্ষেপ নেক, আমার মনে হয় এই বর্ধিত লক্ষ্যমাত্রা কর্মসূচিতে আদায় করা সম্ভব হবে না। তবে এটা করতে হলে করের যে হার, সেখানে পরিবর্তন আনতে হবে, অর্থাৎ কর বৃদ্ধি করতে হবে। কিন্তু বছরের মাঝামাঝি অবস্থায় কর বৃদ্ধি এটা কোনো ভালো লক্ষণ না, এবং এটা ব্যবসা বাণিজ্যের যে শৃঙ্খলা সেটা নষ্ট হবে। সুতরাং কর বৃদ্ধি না করে কিভাবে যে এই লক্ষ্যমাত্রা অর্জন করা হবে, সেটা আসলে খুবই কঠিন হবে জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষে। তবে জাতীয় রাজস্ব বোর্ড চেষ্টা করে দেখতে পারে। কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমরা জানি যে সামনে যদি নির্বাচন ঘোষণা হয়, তাহলে কিছু কিছু ক্ষেত্রে কিছু টাকার সরবরাহ বাড়বে, প্রভাব বাড়বে। সেক্ষেত্রে ভোগ্যপণ্যের চাহিদা কিছুটা বাড়বে। এক্ষেত্রে হয়তো আপনার মূসকের ক্ষেত্রে যেটা, সেখানে বিড়ি সিগারেটের, বিড়ি সিগারেট আপনার কনজামশন বাড়বে, অন্যান্য কনজিউমেবল গুডসেরও কিছু কনজামশন বাড়বে। এখানে হয়তো কিছু রাজস্ব প্রবৃদ্ধি হবে। আইএমএফ তো আসলে রাজস্ব আদায়ের যে এবং লক্ষ্যমাত্রা তারা পরামর্শ বাড়ানোর জন্য পরামর্শ দিচ্ছে, সেই ক্ষেত্রে আসলে তারা কৌশল যেটি বলছে, সেই ক্ষেত্রে আসলে রাজস্ব বোর্ডের কি করণীয় আছে বা সেই পদ্ধতি অবলম্বন করতে পারে? হ্যাঁ, যেটা বলা হচ্ছে যে ডিজিটালাইজেশন, জাতীয় রাজস্ব বোর্ড সেই লক্ষ্যে কাজ করতে এবং অনেক দূর অগ্রসর হয়েছে, কিন্তু সেটার মাধ্যমে গেলেই যে সব এই বিপুল লক্ষ্যমাত্রা অর্জিত হবে, সেটাও কিন্তু এই মুহূর্তে বলা খুব কঠিন। কারণ আমাদের দেশের যে বাস্তবতা, প্রতিটি দোকান বলি বা প্রতিটি অর্থনৈতিক কর্মকাণ্ড যেখানে হয়, সেখানে সবাই তো এখনও আপনার ডিজিটালাইজেশনের আওতায় আসে নাই। আর তাছাড়া জাতীয় রাজস্ব বোর্ডের আরেকটা সীমাবদ্ধতা রয়েছে, যে আমরা যেহেতু মূসক ব্যবস্থার কথা আমরা বলি, মূসকের সবচেয়ে বড় হলো যে এটাকে প্রতিটি প্রতিষ্ঠানকে প্রতি বছর অডিট করার জন্য যে বিপুল জনবল প্রয়োজন এবং প্রশিক্ষিত এবং ট্রেন্ড সেই জনবল জাতীয় রাজস্ব বোর্ডের হাতে নাই। সুতরাং জাতীয় রাজস্ব বোর্ড এখন যে অডিট কার্যক্রম পরিচালনা করে, সেটা
দেখা যাচ্ছে যে যে পরিমাণ কার্যক্রম পরিচালনা হওয়া উচিত তার কাছাকাছিও যেতে পারছে না, বেশ কম পরিমাণে অডিট পরিচালনা করতে সক্ষম হচ্ছে। এর ফলে যদি কোনো প্রতিষ্ঠান ধরেন আপনার কর বা মূসক ফাঁকি দিয়ে থাকে, বা সে মূসক ফাঁকি বলতে আমি এটাই বলছি যে সে তার যে যথাযথ রাজস্ব পরিশোধ না করে, তাহলে সেটা ধরা পড়ে শুধুমাত্র অডিটের মাধ্যমে। যখনই আমরা সব প্রতিষ্ঠানকে অডিটের আওতায় আনতে পারবো, তখনই আমরা বুঝতে পারবো যে সে তার সঠিক যে মূল্য সংযোজন কর তার প্রদান করা উচিত সেটা সে করছে কিনা। কিন্তু এই অবস্থায়, বর্তমান অবস্থায় আমি মনে করি যে এটা যদি করতে হয় তাহলে জাতীয় রাজস্ব বোর্ডকে অনেক কঠোর পদক্ষেপ নিতে হবে। সেই কঠোর পদক্ষেপের মাধ্যমেও মনিটরিং বাড়াতে হবে এবং কমপ্লায়েন্স আরও অনেক বাড়াতে হবে। কিন্তু সেটা করতে গেলেও আপনার কিছুটা নেতিবাচক প্রভাব হবে, কারণ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অনেকেই তখন তারা এটা আপনার কমপ্লাই করতে পারবে না, না করতে পেরে তখন তাদের অনেক ক্ষেত্রে দেখা যাবে তারা তাদের ব্যবসা বাণিজ্য থেকে পিছিয়ে পড়ছেন। এর ফলে দেখা যাবে যে অর্থনীতির ক্ষেত্রেও একটা আপনার স্থতগতি আসতে পারে। সেক্ষেত্রে আসলে এই যে ভ্যাটের সাথে যুক্ত যে প্রত্যক্ষ কর, সেই প্রত্যক্ষ কর এবং পরোক্ষ কর, দুঃখিত, যে পরোক্ষ কর, সেই পরোক্ষ কর আসলে যে তৎপরতা সেটা আসলে যে সাধারণ ভোক্তা পর্যায়ে যারা আছে তাদের উপর কতটা চাপ বাড়ায়? হ্যাঁ, ভ্যাট এবং কাস্টমস এই দুটোই পরোক্ষ কর। এখানে যদি আমরা করের হার বাড়াই, কাস্টমসে বাড়ালে বা মূল্য সংযোজন করের ক্ষেত্রে বাড়ানো হলে, সাপ্লিমেন্ট সম্পূরক শুল্ক বলি আমরা, তাহলে সেক্ষেত্রে ভোক্তার উপর সেটা আসবে, কারণ এই দুটি করই ভোক্তাকে সরাসরি বহন করতে হয়। আয়করের ক্ষেত্রে যদি বৃদ্ধি হয় সেটা হলো আপনার, সেক্ষেত্রে দেখা যায় যার যত বেশি আয় সে তত বেশি কর প্রদান করে, কিন্তু পরোক্ষ করের ক্ষেত্রে সকলের জন্য সমান। সুতরাং এটা পরোক্ষ কর বাড়ালে সেটা সাধারণ জনগণের উপরে এটার প্রভাবটা বেশি পড়ে। সেই ক্ষেত্রে আসলে এই সাধারণ মানুষ যারা আছে তাদের উপর তো অনেক বেশি চাপ বাড়ছে, এবং সেটা আসলে তারা এই যে প্রত্যক্ষ কর বলছিলেন, বা এই প্রত্যক্ষ কর বাড়ানোর আসলে উপায়টা কি? প্রত্যক্ষ কর বাড়ানোর জন্য তো সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে, এবং এটা আয়কর, জাতীয় আয়কর উইং তারা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে, এবং এক্ষেত্রে সুযোগ আছে, চেষ্টা হচ্ছে এবং বাড়ছে, ওটা ক্রমান্বয়ে বাড়ছে। প্রতি বছরই দেখা যাচ্ছে আয়করের প্রবৃদ্ধি হচ্ছে, মূল্য সংযোজন করেরও বেশ প্রবৃদ্ধি হয়েছে। কিন্তু কাস্টমস, যেটাকে আমরা কাস্টম শুল্ক, সেক্ষেত্রে আপনার আশানুরূপ প্রবৃদ্ধি হবে না, কারণ আমাদেরকে সবসময় দেখা যাচ্ছে যে কাস্টম শুল্ক বাড়ানোর কোনো সুযোগ নেই, এটা ক্রমান্বয়ে কমিয়ে আনতে হবে। আমাদেরকে নির্ভর করতে হবে মূল্য সংযোজন কর এবং আয়করের উপর। সুতরাং কাস্টমসের ক্ষেত্রে এখন যেটা হচ্ছে যে ট্যারিফ স্ট্রাকচার, এটাকে বাড়ানোর কোনো সুযোগ নেই, বরং আরও কমাতে হবে। এখন যদি আমাদের দেশের চাহিদা বাড়ে, ভোক্তাদের চাহিদা বাড়ে, তাহলে বেশি পরিমাণ পণ্য আমদানি হবে, স্বাভাবিকভাবে তখন বর্তমান কর কাঠামোতে রাজস্ব আহরণ বাড়বে। আর মূল্য সংযোজনের ক্ষেত্রে তাই, যত কনজামশন বাড়ে, ইকোনমিক অ্যাক্টিভিটি বাড়ে, এবং আপনার যদি আমাদের ওই যে সেবা খাতে যদি বিপুল চাহিদা বাড়ে, তাহলে এই ক্ষেত্রেও মূল্য সংযোজন করও বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে আপনার একদম শুরুর দিকে যদি যেতে চাই, আপনি বলছিলেন যে ডিজিটালাইজেশন যে নিয়ে কথা হচ্ছে, যে এই ডিজিটালাইজেশন কিন্তু আমরা অনেক আগ থেকেই শুনছি, তো এটা আসলে বাস্তবায়ন করতে চ্যালেঞ্জ কোথায়? আসলে এটা আমরা জাতীয় রাজস্ব বোর্ড বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন, কিন্তু আমাদের দেশে মূল সমস্যা হলো কি, যে আমাদের যারা ব্যবসা বাণিজ্য আছে, এখানে যেমন শিক্ষিত লোক আছে, অশিক্ষিত লোকের সংখ্যা আছে, এবং অশিক্ষিত যারা ব্যবসায়ী তারা কিন্তু এই ধরনের প্রযুক্তির সাথে তারা খাপ খাওয়াতে চায় না, তারা এটাকে সঠিকভাবে গ্রহণ করতে চায় না, ওদেরকে এটা গ্রহণ করানোটাই হলো সমস্যা। এই জন্য অতীতে আমরা যখন বিভিন্ন পদক্ষেপ নিয়েছি, যে বিভিন্ন দোকানে আমরা ইএফডি বা এইসব, কিন্তু দেখা যাচ্ছে যে জাতীয় রাজস্ব বোর্ড থেকে চেষ্টা করা সত্ত্বেও যারা গ্রহণ করার কথা তারা এটা স্বাভাবিকভাবে নিচ্ছে না। এর ফলে এই জিনিসগুলো স্বাভাবিকভাবে, মানে যেভাবে প্রবৃদ্ধি হওয়া দরকার, যেভাবে গ্রোথ হওয়ার দরকার, সেটা হচ্ছে না, একটা পর্যায়ে গিয়ে এটা থমকে যাচ্ছে। এবং তবে আর আসার কথা হলো যে জাতীয় রাজস্ব বোর্ড আরও পদক্ষেপ নিচ্ছেন। এতে একটা সুবিধা হচ্ছে যে বড় বড় প্রতিষ্ঠান যারা, তারা অলরেডি এটার ডিজিটালাইজেশনের আওতায় চলে আসছে, এবং তাদের ক্ষেত্রে এই ক্ষেত্রে রাজস্ব আহরণের ক্ষেত্রে আমার মনে হয় অনেকটা স্বচ্ছতা চলে আসছে, এবং আরও বাড়বে, এটা সহায়ক হবে। এবং এই আমরা গত অর্থ বছরের একদম শেষের দিকে যেটা দেখেছি, এনবিআর এর যে কর্মকর্তারা আছে তারা একটি আন্দোলনে গিয়েছিল, এবং কয়েকদিন সে সময় তো ব্যাহত হয়েছে স্বাভাবিকভাবে। তো আসলে সেটির কোনো প্রভাব পড়েছে কি না? আসলে এটা একটা আন্দোলন, যে সাময়িক আন্দোলন বা যেটা বলে, এটা রাজস্ব আহরণে হয়তো কিছুটা স্লতগতি হয়েছে, কিন্তু রাজস্ব কোনো ক্ষতি হয়নি। আচ্ছা, কারণ যে পণ্যগুলি আমদানি হয়েছে সেগুলি স্বাভাবিকভাবে পরবর্তীতে আপনার ক্লিয়ার হয়ে গেছে, অর্থাৎ কাস্টমস থেকে সেটা
চলে আসছে, মানে শুল্ক কর পরিশোধ করে সেটা ক্লিয়ার হয়েছে, সুতরাং সেই রাজস্বটা পেয়ে গেছি। মূসকের ক্ষেত্রে যে সরবরাহটা একদিন বা 2 দিন বন্ধ ছিল, সেটা পরবর্তীতে যখন কার্যক্রম শুয়ে আবার সেই সরবরাহটা চলে আসছে। সরবরাহ যখন হয়ে যায় তখনই এটা রাজস্ব সরকারি কোষাগারে জমা পড়ে। ঠিক আমদানি পণ্য যখনই বন্ধ থেকে খালাস হবে তখনই সরকারি রাজস্ব কোষাগারে জমা হবে। সুতরাং সাময়িকভাবে হয়তো 2-4 দিন এটা আদায় বন্ধ থাকতে পারে, কিন্তু সার্বিক আদায়ের ক্ষেত্রে এটার কোনো প্রভাব পড়েনি। আর সবশেষ যদি ছোট করে জানতে চাই যে আমরা একদম শুনছি যে ব্যবসা বাণিজ্যের যে গতি সেটি আসলে কম, তো ব্যবসা বাণিজ্যের গতি যদি কম হয় সেক্ষেত্রে রাজস্ব আদায় কীভাবে বাড়বে, যদি ছোট করে একটু বলেন। আসলে তো আপনি যেটা বলতেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি যত বেশি হবে ততই রাজস্ব আয় বেশি হবে, কারণ মানুষের কনজামশন বাড়বে। কনজামশন বাড়লে স্বাভাবিকভাবে পণ্যের আমদানি বাড়বে অথবা স্থানীয় পণ্যের উৎপাদন বাড়বে, স্বাভাবিকভাবে তখন রাজস্ব বাড়বে। কিন্তু যদি মানুষের ক্রয় ক্ষমতা না বাড়ে এবং তাহলে সে তো বর্ধিত আকারে পণ্য বা সেবা ক্রয় করবে না। বর্ধিত পণ্য বা সেবা ক্রয় না করলে পরে তাহলে স্বাভাবিকভাবে যে আমদানি শুল্ক বলি আর মূল্য সংযোজন কর বলি, সেটার ক্ষেত্রে বড় ধরনের প্রবৃদ্ধি তো হবে না। মানুষের ক্রয় ক্ষমতা বাড়ার সাথে সাথে সেটাও বাড়বে। আর আমি যেটা বলছি যে কর হার বৃদ্ধি কিন্তু কোনো ভালো ফল বয়ে আনবে না, কারণ এই লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে কর হার বৃদ্ধি করতে হবে। বর্তমান অবস্থায় অর্থনীতির যে গতি প্রকৃতি, এতে এত বিপুল পরিমাণ রাজস্ব আদায় কোনোভাবে জাতীয় রাজস্ব পক্ষে সম্ভব হবে না। এটা জাতীয় রাজস্ব বোর্ডকে একটা মানে বড় ধরনের ইয়েতে আপনার টার্গেট দেওয়া হয়েছে, যেটা তাদের সামর্থ্যের বাইরে আমি মনে করি। জি জনাব পাটোয়ারি, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সময় বাণিজ্যে আসার জন্য। আমরা এতক্ষণ আলোচনা শুনছিলাম। উত্তরা পাসপোর্ট অফিসে প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই করা হচ্ছে পাসপোর্ট। প্রতিদিন প্রায় 250 থেকে 300 পাসপোর্টের কাজ করে লাখ লাখ টাকা নিচ্ছে দালাল চক্র। অভিযোগ আছে এই অবৈধ টাকার ভাগ পান কয়েকজন কর্মকর্তা কর্মচারীরাও। প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন প্রধান কার্যালয়ের প্রশাসন ও অর্থ বিভাগের পরিচালক। ন্যূনতম কোনো দেখাইতে পারবেন না। দালালরা টাকা অনুযায়ী আপনার এই যে কোর্টটা অফিসে পাঠায়, আপনার খালি ফাইলটা নিয়ে চলে আসেন, ডকুমেন্ট ছাড়াই কাজ করে দেয়। এটা পাসপোর্ট অফিস করে। উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিস, যেখানে টাকা দিলেই মেলে পাসপোর্ট, দরকার পড়ে না প্রয়োজনীয় কাগজপত্রেরও। অভিযোগ আছে নিজ জেলা লিখে আবেদন নাকচ করে দেওয়ার পরেও অসংখ্য পাসপোর্টের কাজ হয় এখানে। বিভিন্ন জেলার বাসিন্দা হয়েও টাকার বিনিময়ে এখান থেকেই পাসপোর্ট করছেন অনেকে। উত্তরা পাসপোর্ট অফিস ঘিরে গড়ে ওঠা অর্ধশতাধিক স্টেশনারি ও কম্পিউটার দোকানের বেশিরভাগই দালালদের। সেবাগ্রহীতা সেজে সেখানে ঢুকলেই মেলে অবৈধ উপায়ে পাসপোর্ট তৈরির সত্যতা। কি কি ডকুমেন্টস আনা লাগবে? আপনার খালি ফাইলটা নিয়ে চলে আসেন। পরবর্তীতে ক্যামেরা সহ গেলে বদলে যায় চিত্র। দোকান বন্ধ করে এদিক সেদিক পালিয়ে যায় দোকানদার ও দালালরা। তো সবাই বন্ধ করতেছে, তাই করতেছি। এনআইডি কার্ড লাগে, বিদ্যুৎ বিলের কাগজ লাগে, আর হচ্ছে ম্যারেজ সার্টিফিকেট লাগে। এগুলো ছিল না আমার, আমি বললাম যে না আপনি আমাকে ভিডিও দেখাইতে পারলে আমি বলতেছি। অনুসন্ধানে দেখা যায় মাস শেষে টাকা ভাগ বাটোয়ারা করে নেয় চক্রের সদস্যরা। চক্রটিতে রয়েছে পাসপোর্ট অফিসের নাইট গার্ড বাবু ও আরেক কর্মচারী বশির। তাদের মাধ্যমে টাকা পান উচ্চমান সহকারী রনি সরকার ও রেকর্ড কিপার সুবীর সরকার। এরপর সেই টাকা ভাগাভাগি হয়ে যায় উপপরিচালক পর্যন্ত। ওয়াইডি নাম্বারটা আছে, ওই নাম্বারটা মোবাইল থেকে স্ক্যান করে বা নাম্বারটা লিখে অফিসে পাঠিয়ে দেয়। দালালরা টাকার অনুযায়ী আপনার এই যে কোর্টটা অফিসে পাঠায়, ওই এভিডেন্স অনুযায়ী কাজটা তারা করে দেয়। উপপরিচালক আছে নুরুল হুদা, তার মাধ্যমেই কাজগুলো হয়। টাকা দিলে কাজ করে দেয়, ঠিক আছে, টাকা না দিলে কাজ করে দেয় না, অনেককে হয়রানি করে। এটা পাসপোর্ট অফিস করে। বাবুকে এবং বসিকে ওয়াইডি পাঠায় দেয়, তখন সেই ওয়াইডি দিয়ে তারা অ্যাকসেপ্ট করে যে হ্যাঁ এটা আমার চ্যানেলের মাধ্যমে আসছে, তুমি এটা কাজ করে দাও। তখন তারা ডকুমেন্ট ছাড়াই কাজ করে দেয়। অভিযোগের বিষয়ে জানতে চাইলেই খেপে যান উপপরিচালক নুরুল হুদা। ন্যূনতম কোনো দেখাইতে পারবেন না, ঠিক আছে? বাসার বাবু কেউ নাই এখানে। যে অভিযোগ বলছেন, এই অভিযোগ যদি সত্য হয় সেটা আপনি প্রমাণ করেন। আমি মালবাড়ি ম্যানেজ করতে বলে নিউজ আটকানো যাবে কিনা। এই বক্তব্য নেওয়ার পর প্রতিবেদকের মোবাইল ফোনে অপরিচিত নম্বর থেকে আসে মেসেজ, যেখানে টাকার বিনিময়ে রিপোর্ট বন্ধের প্রস্তাব দেওয়া হয়।
অনিয়মের বিষয়ে আগারগাঁওয়ের প্রধান কার্যালয়ে বক্তব্য জানতে গিয়ে দেখা গেল আরেক বিপত্তি। সাংবাদিক প্রবেশে রয়েছে নানা বিধিনিষেধ। মহাপরিচালকের দপ্তরে যাওয়ার আগে রেখে দেওয়া হয় ক্যামেরা, মোবাইল সহ সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস। অথচ এখানেও রয়েছে দালালের আধিপত্য। না না, ঢাকার থেকে করা হয়েছে। এলাকায় একজন লোক আইছে 50,000 টাকা দিয়েছে, ডুপ্লিকেট আইডি কার্ড বানাইছে, সব করছে। প্রায় এক সপ্তাহ ঘোরানোর পর মহাপরিচালকের অনুমতিতে কথা বলেন প্রশাসন ও অর্থ বিভাগের পরিচালক শিহাবুদ্দিন। একেবারেই জিরো টলারেন্স। এই ধরনের যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়, অধিদপ্তর হতে সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা নেওয়া হয়। ইতিপূর্বে এই ধরনের অভিযোগ পাওয়ার কারণে 3 জনের চাকরিচ্যুত করা হয়েছে। অনিয়ম এবং দুর্নীতি ছাড়াও উত্তরা পাসপোর্ট অফিসের বিরুদ্ধে আছে রোহিঙ্গা পাচারের মতো গুরুতর অভিযোগ, যার মাধ্যমে তৈরি হচ্ছে নিরাপত্তা শঙ্কা। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে এবং কাদের মাধ্যমে তৈরি হচ্ছে রোহিঙ্গা পাসপোর্ট। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। বিজয় মেলার আয়োজন করেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক। রাজধানীর তেজগাঁও বিসিক ভবনে আয়োজিত 5 দিন ব্যাপী মেলার উদ্বোধনী দিনের খবর জানাতে যুক্ত হচ্ছেন রিপোর্টার অন্তরা সেন। সরাসরি যাচ্ছি তার কাছে। অন্তরা, ক্ষুদ্র ও কুটির শিল্পের উদ্যোক্তাদের নিয়ে রাজধানীর বিসিক ভবনে আয়োজিত হয়েছে বিসিক বিজয় মেলা 2025। 1 ডিসেম্বর থেকে কিন্তু এই মেলার আয়োজন করা হয়েছে। এখানে বিসিক ভবনের নিচতলায় এই মেলার আয়োজন করা হয়েছে। 59 জন উদ্যোক্তাদের নিয়ে কিন্তু এই মেলা আয়োজিত হয়েছে। সকাল 10টা থেকে শুরু হয়েছে মেলা। এখানে কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে ক্ষুদ্র ও কুটির শিল্পের উদ্যোক্তারা কিন্তু এসেছেন তাদের নান্দনিক সব পণ্য নিয়ে। এখানে শাড়ির মধ্যে রয়েছে জামদানি থেকে শুরু করে টাঙ্গাইলের তাঁতের শাড়ি আছে, এখানে মণিপুরি শাড়ি আছে, এখানে হাতের কাজের কিন্তু 3 পিস, বিভিন্ন ধরনের গহনা এখানে পাওয়া যাচ্ছে। এই সব উদ্যোগ কিন্তু আমাদের এই দেশের বিভিন্ন জেলার উদ্যোক্তারা কিন্তু এখানে এসেছেন। এই সব উদ্যোগ নিয়ে তারা তাদের নিজেদের কাজ এখানে উপস্থাপন করছেন। এখানে অনেক ক্রেতারা আসছেন, তারা কিন্তু দেখছেন, দেখে শুনে কিন্তু তারা নিজেদের পছন্দের পণ্যটি কিন্তু নেওয়ার চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু জামদানির কিন্তু অনেক ধরনের কালেকশন রয়েছে। এছাড়া কিন্তু রয়েছে বিভিন্ন হাতের কাজের কালেকশন। বেশিরভাগই দেখা যাচ্ছে কিন্তু হাতের কাজের জামা, 3 পিস, এমনকি নকশি কাঁথারও কিন্তু এখানে সমাহার নিয়ে কিন্তু তারা বসেছেন। এই বিসিক ক্ষুদ্র এবং বিসিক মেলার মাধ্যমে কিন্তু ক্ষুদ্র কুটির শিল্পের উদ্যোক্তাদের কিন্তু তাদের নিজেদের কাজ তারা কিন্তু মেলে ধরছেন সবার কাছে, যাতে তারা হচ্ছে এই যে আয়োজন করা হয়েছে, এই যে আয়োজন শুরু হয়েছে, এই আয়োজনের মাধ্যমে বিজয় তারা উদযাপন করছেন। এই ছিল আমার কাছে বিসিক ভবন থেকে এই বিজয় মেলার সর্বশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম তেজগাঁ থেকে। এবার বন্দর বাণিজ্যের খবর। অগ্নি দুর্ঘটনা থেকে রক্ষায় চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে চলছে বিশেষ মহড়া। সেখানে আছেন সহকর্মী কমল দে। সরাসরি যাচ্ছি তার কাছে। কমল, ঢাকা শাহজালাল বিমানবন্দরে আগুন কাণ্ডে যে কার্গো ব্রিজ পুড়ে যাওয়ার পর আগাম নিরাপত্তা ব্যবস্থা হিসেবে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে চলছে বিশেষ অগ্নি নিরাপত্তা। এটি আসলে বাৎসরিক নিরাপত্তা অগ্নিব্যবস্থা নয়, বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, যেটি হচ্ছে শাহ আমানত বিমানবন্দরে আজকে মহড়াটা দেওয়া হচ্ছে। আপনারা জানেন ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উপরে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের অবস্থান, যেখানে প্রতি বছর 16 লাখ যাত্রী আসা যাওয়া করে এবং প্রতিদিন ফ্লাইট নামে অন্তত 53টি। আর তাই এই নিরাপত্তা ব্যবস্থা কি অবস্থায় আছে, সক্ষমতা কেমন, সেটি দেখার জন্য শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষ আজকে বিশেষ মহড়া আয়োজন করেছে। যে বিশেষ মহড়ায় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর যে 3টি ইউনিট রয়েছে, সেই 3টি ইউনিটের পাশাপাশি বিমান বাহিনীর নিজস্ব ফায়ার সার্ভিস রয়েছে, সেই বিমান বাহিনীর ফায়ার সার্ভিস এবং বিমানবন্দরের ফায়ার সার্ভিস দুটি যৌথভাবে এই মহড়া পরিচালনা করছে। অর্থাৎ যে কোনো আগুন কত অল্পতম সময়ে নিয়ন্ত্রণে আনা যাবে সে পরীক্ষাটা দিতে যাচ্ছে শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষ। আমরা দেখতে পাচ্ছি যে পরীক্ষামূলক যে আগুনটি লাগানো হয়েছিল সেটি লাগার পরপরই
পরপরই 1 মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয় এবং ফায়ার সার্ভিস বিমানবন্দরে যে ফায়ার সার্ভিস যে ইউনিটটি রয়েছে প্রথম সেই ইউনিটটি এসে উপস্থিত হয় এবং তারা আগুন নেভানোর কাজ শুরু করে। এর পরপরে যোগ দিয়েছিল বিমান বাহিনীর যে স্পেশাল ফায়ার ইউনিট রয়েছে সেই স্পেশাল ফায়ার ইউনিট বিমান বাহিনীর। আমরা দেখতে পাচ্ছি শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষ, চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর এবং সাথে রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর যে ফায়ার সার্ভিস ইউনিট রয়েছে তারা যৌথভাবে এই মহড়া পরিচালনা করছে। যে মহড়া দেখানো হচ্ছে কত অল্পতম সময়ে যে বিমানবন্দর যে আগুনগুলো রয়েছে সে আগুন নিয়ন্ত্রণে রাখা যায়। বিশেষ করে জানেন যে গত 18 অক্টোবর ঢাকা শাহজালাল বিমানবন্দরে যে আগুনের ঘটনা ঘটেছে, যে কার্গো ব্রিজ পুড়ে যাওয়ার পরপরই কিন্তু বিমানবন্দরগুলো নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেই নিরাপত্তা জোরদারের অংশ হিসাবে আগুনের যে মহড়াটি সেই মহড়াটি চালানো হচ্ছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি শাহ আমানত বিমানবন্দর এবং রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর 4টি ফায়ার ইউনিট এই মহড়ায় অংশ নিচ্ছে, যৌথ মহড়ায় অংশ নিচ্ছে এবং 1 মিনিটের কম সময় তারা আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছে। অর্থাৎ যে পরীক্ষামূলক আগুনটি লাগানো হয়েছিল বিমানবন্দরের এক পাশে। আমরা যেটা বলি গত 18 অক্টোবর ঢাকা শাহ আমানত বিমানবন্দরে আগুনের যে ক্ষতি হয়েছে সেটি নিরসনের জন্য এবং আগাম প্রস্তুতি হিসেবে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষ আজকে মহড়া করেছে। বিশেষ মহড়ায় বিমানবন্দরের 2-3টি ইউনিট এবং বিমান বাহিনীর এবং আগাম প্রস্তুতি হিসাবে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষ আজকে মহড়া চালাচ্ছে। একটি বিশেষ মহড়া, যে মহড়ায় বিমানবন্দরের 2-3টি ইউনিট এবং বিমান বাহিনীর একটা স্পেশাল ইউনিট এবং বিমানবন্দর স্পেশাল ইউনিট অংশ নিচ্ছে এবং যারা খুব 2 মিনিটের কম সময়ে আগুন নিয়ন্ত্রণ হচ্ছে। এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে আগুন। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে। এবার জানাবো ঢাকার পুঁজিবাজার লেনদেন পরিস্থিতির খবর। সপ্তাহের চতুর্থ কার্যদিবসে প্রধান সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে শেয়ার বেচাকেনা। এই মুহূর্তের পরিস্থিতি জানাতে চলে যাচ্ছি ডিএসইর ওয়েবসাইটে। আমরা যদি আজকের যেই ডিএসইর যেই এখনকার যে পরিস্থিতি সেটি যদি জানাতে চাই, আসলে এখন পর্যন্ত আমরা যেটি আসলে দেখতে পাচ্ছি যে ঊর্ধ্বমুখী অবস্থায় আছে। আমরা যদি প্রধান সূচক অর্থাৎ ডিএসই এক্স এর এই মুহূর্তে যদি দেখি ঊর্ধ্বমুখী অর্থাৎ 23 পয়েন্ট বেড়েছে এবং সেক্ষেত্রে আমরা দেখেছি 4974 পয়েন্ট নিয়েই আসলে অবস্থান করছে এবং ডিএসই এস অর্থাৎ সরিয়া ভিত্তিক যে ইন্ডেক্স সেটি 5 পয়েন্ট বেড়েছে এবং সেটিও আসলে আমরা দেখছি ঊর্ধ্বমুখী এবং 1044 পয়েন্টে অবস্থান করছে এবং ডিএস 30 সেটি আসলে দেখছি যে 5 পয়েন্ট ঊর্ধ্বমুখীর দিকেই আছে এবং সেক্ষেত্রে 1911 অবস্থানে আছে। এবং আজকের যদি আমরা টোটাল যেই দেখি যে সর্বমোট যে কয়টি শেয়ার 59,253টি শেয়ার হাতবদল হয়েছে এবং এই শেয়ারগুলোর টোটাল অর্থাৎ সর্বমোট যেই মূল্য সেটি যদি ধরতে 158,59,00,000 টাকা। এবং এখন পর্যন্ত যে আমরা আজকের যেই শেয়ার বাজারের যে পরিস্থিতি এবং যে ডিএসসির পরিস্থিতি সেটি আসলে আমরা দেখতেছি যে এখন পর্যন্ত ঊর্ধ্বমুখী আছে 281টি কোম্পানির দাম বেড়েছে এবং দাম কমেছে 43টি এবং স্থিতিশীল অবস্থা অর্থাৎ অপরিবর্তিত আছে 7টি। এবং আমরা এখন যদি আসলে আমরা আজকের যেই টপ যেই 20 যেই শেয়ারগুলো আছে কোম্পানি সেটা যদি দেখতে চাই, এখন পর্যন্ত আমরা এখন 1 নম্বরে আসলে আমরা দেখতে পাচ্ছি বিডি থাইয়ের আমরা যেই প্রাইস যেটি দেখতে পাচ্ছি 13 টাকা 50 পয়সা, সেটির সর্বোচ্চ 13 টাকা 50 পয়সা এবং সর্বনিম্ন 12 টাকা 80 পয়সা। এবং 2 নম্বরে আমরা যেটি দেখছি আসলে খান ব্রাদার্সের যেটি আসলে দেখছি যে প্রাইস আসলে ধরা আছে সেটি হচ্ছে 63 টাকা 40 পয়সা এবং সর্বোচ্চ যেটি সেটি হচ্ছে 64 টাকা 30 পয়সা এবং নিচে সর্বনিম্ন 63। এবং তারপরে আসলে 3 নম্বরে আছে সিমটেক্স আমরা দেখতে পাচ্ছি, 4 নম্বরে মন্য ফেব্রিক্স এবং 5 নম্বরে লাভেল্লো আইসক্রিমস। তো এই ছিল আজকের যেই ডিএসসির এবং শেয়ার বাজার লেনদেন, সেই লেনদেনের সবশেষ। 500 টাকার নতুন ডিজাইনের নোট বাজারে আসছে আগামীকাল। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। জানানো হয় 500 টাকার নোটে রয়েছে বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য শীর্ষক নতুন ডিজাইন। গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের সই করা নোটটি প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এবং পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকে ইস্যু করা হবে। নতুন নোটের সামনের অংশের বাম পাশে কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি ও মাঝে পাতাকলি সহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলা রয়েছে। নোটের পেছন ভাগে সুপ্রিম কোর্টের ছবি ও জলছাপে রয়্যাল বেঙ্গল টাইগার থাকছে।
কোনোভাবেই সার সিন্ডিকেট রোধ করতে পারছে না নওগাঁর প্রশাসন। ডিলারদের হাত বদলে চলে যাচ্ছে কালো বাজারে। জেলায় সার সংকট দেখিয়ে বস্তা প্রতি 500 থেকে 600 টাকা বেশি দিয়ে কিনতে হচ্ছে চাষিদের। তাদের অভিযোগ, কৃষি বিভাগের অসাধু কর্মকর্তার সহযোগিতায় চলছে সার সিন্ডিকেটের কারবার। আর কৃষি বিভাগ বলছে অসাধু কারবারিদের বিরুদ্ধে অভিযান চলছে। রকিবুল ইসলামের ছবিতে এমআর রকেট রিপোর্ট। ধান কেটে তোলার পর আলু ও সরিষা চাষের মৌসুম চলছে বরেন্দ্র জনপদে। জমি প্রস্তুত করে অনেকে বিপাকে পড়েছেন সার নিয়ে। চাষিরা সার কিনতে ডিলারদের কাছে যাচ্ছেন, কিন্তু দেখানো হচ্ছে সরবরাহ ঘাটতি। আর এতেই বস্তাপ্রতি 500 থেকে 600 টাকা বেড়ে গেছে সারের দাম। কৃষকদের কাছে সার সংকট দেখানো হলেও রাতের আধারে চড়া দরে মিলছে এসব সার। সম্প্রতি নওগাঁর মান্দায় 60 বস্তা সার কালোবাজারে বিক্রির সময় আটক করে সেনাবাহিনী। চাষিদের অভিযোগ, কৃষি বিভাগের সঙ্গে ডিলারদের গোপন সমঝোতায় সারের অতিরিক্ত অর্থ হাতিয়ে নেওয়ার সিন্ডিকেট তৈরি করা হয়েছে। সরকারি রেট 1000 টাকা, যেখানে আমরা 1600 টাকা দিয়ে কিনি, 1650 দিয়ে কিনছি। খরচ এখন 1750 টাকা দিয়ে কিনে নিচ্ছে বাইরে থেকে, আর ডিলারের কাছে গেলে 1050 টাকা, কিন্তু সার নেই। 26 বিঘা আমরা লাগাতাম আলু প্রতি বছরই, কিন্তু এই বছর সারের দাম বেশি হিসেবে আলু বাদ দিয়ে দেওয়া হচ্ছে। কালোবাজারে সার বিক্রি করা অসাধু ব্যবসায়ীদের তালিকা করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের। আর কৃষি বিভাগের কেউ জড়িত থাকলে তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি কৃষি কর্মকর্তার। এক উপজেলা থেকে আরেক উপজেলায় বাইরে সার যাওয়ার কোনো আইনগত বিধান নেই, সেজন্য সারগুলো জব্দ করা হয়েছে। আর যে ডিলারের সম্পর্কে অভিযোগ এসেছে সেই ডিলারের ওখানে আমরা প্রশাসনের সহযোগিতায় আইনগত ব্যবস্থা নেব। আমরা আসলে চড়া দরে বিক্রি হওয়ার অভিযোগ আসলে পাচ্ছি না। যদি আমরা পাই তাহলে অবশ্যই তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। সারের মধ্যে সংকট নেই, কারণ যা বরাদ্দ ছিল আমরা সব সারই ঠিক মতো উঠতেছে এবং সব পর্যায়ে চলে যাচ্ছে। সারের কৃত্রিম সংকট তৈরি করে অধিক মুনাফা হাতিয়ে নেওয়ার অভিযোগ জেলার বিএডিসি ও বিসিআইসি ডিলারদের বিরুদ্ধেও। এদিকে অভিযোগ পেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস ব্যবসায়ী নেতার। একদম কৃষক বললো যে তোর সারের দরকার নাই, 2 বস্তা কি 1 বস্তা নিয়ে আসলে তোকে আমি 100 কি 200 টাকা দিব, এরকম চিটার বাটপার আছে, যার জন্যই আজকে এটা এই বিশৃঙ্খলা হচ্ছে। নওগাঁয় কৃষক পর্যায়ে সার সরবরাহের জন্য বিএডিসির 207 এবং বিসিআইসির 127 জন ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। জেলায় চলতি মৌসুমে 65,000 হেক্টর জমিতে সরিষা, 31,000 হেক্টর জমিতে আলু ও পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আর এজন্য ব্যবসায়ীরা সরকারের ঘর থেকে নভেম্বরে সার উত্তোলন করেছে 43,800 মেট্রিক টন। নওগাঁর জলছত্র মাঠ থেকে এমআর রকি, সময় সংবাদ। ভারতে রফতানি বন্ধ হয়ে যাওয়ায় নাটোরে কমেছে বিষমুক্ত শুটকি মাছের উৎপাদন। সেই সঙ্গে দাম কমেছে স্থানীয় বাজারে। রফতানি দ্বার উন্মুক্ত না হলে ভালো দাম পাওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন মৎস্য কর্মকর্তারা। আল মামুনের পাঠানো তথ্য ও রকনুজ্জামানের ছবিতে রিপোর্ট। বিলের পানিতে জাল ফেলে তোলা হয় মাছ, নেওয়া হয় পাড়ে, সেখানেই মাছ কেটে পরিষ্কারের পর রোদে শুকানো হয়। নাটোরের সিংড়ার নেঙ্গুন এলাকার শুঁটকি পল্লীতে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে শুঁটকি তৈরির কাজ। এখানকার বিষমুক্ত শুঁটকি কিনতে আশপাশের জেলা থেকেও যান ক্রেতারা। তবে রপ্তানি না থাকায় কমে এসেছে শুঁটকি উৎপাদন, কমেছে দামও। প্রকারভেদে প্রতি কেজি শুঁটকি বিক্রি হয় 150 থেকে 900 টাকা পর্যন্ত। এতে খুব একটা লাভ হচ্ছে না উৎপাদনকারীদের। তারা কুটে বেছে পরিষ্কার পরিচ্ছন্ন করে রোদ্রে শুকায়। পথচারী যারা ক্রেতা, যাদের মন আকৃষ্ট করতে পারে, তারা এখানে উপস্থিত দাঁড়িয়ে কিনে নিয়ে যায়। চলন বিলের শুটকিটা বিষমুক্ত এবং অনেক সুস্বাদু, ভালো। এবছরে মাছ না হওয়ার কারণে আমরা অনেক লসে আছি। যা আছে এই নিয়ে আমাদের আর কি কোনো রকম করে দিনপথ চলছে। এই মাছটা শুধু যায় ইন্ডিয়া যদি এই মাছটা তো নেয় তাহলে এই মাছের দাম আমরা দামটা ভালো পাই, বাংলাদেশের ব্যাপারীরাই কিনে ইন্ডিয়া পাঠায়। মৎস্য বিভাগ বলছে সরকারি উদ্যোগে আবারও শুটকি রফতানি শুরু হলে উৎপাদনকারীরা ভালো দাম পাবেন। ভারতে আমাদের শুটকি রপ্তানি হয়ে থাকে, উৎপাদিত শুটকি সৈয়দপুরের মাধ্যমে। বর্তমানে এটি বন্ধ রয়েছে। সরকারি উদ্যোগ নিলে আমাদের শুটকি উদ্যোক্তারা যথাযথ মূল্য পাবে। গত বছরে চলন বিলের সিংড়ায় 320 মেট্রিক টন শুটকি উৎপাদন হয়। সময় সংবাদ, নাটোর।
বাড়ানোর একদিন পর দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তিতে ভরিতে 1050 টাকা কমানোর সিদ্ধান্তের কথা জানায় সংগঠনটি। 22 ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে 2,11,095 টাকা। নতুন দাম অনুযায়ী 21 ক্যারেটের প্রতি ভরি 2,01,496 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 1,72,709 টাকা এবং প্রতি ভরি সনাতন স্বর্ণের দাম 1,43,689 টাকা পড়বে। এর আগে গেল 1 ডিসেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস। টানা 4 মাস ধরে বিশ্ববাজারে কমছে দুগ্ধজাত পণ্যের দাম। চলতি মাসের প্রথম নিলামে বড় পতনের মুখে পড়েছে মাখন। কমেছে অ্যানহাইড্রাস মিল্ক ফ্যাট, গুঁড়া দুধ ও মোজারেলার দামও। তবে এই পতনের মুখ থেকে ঘুরে দাঁড়িয়েছে চেডার পনির। এমন তথ্য দিয়েছে বিশ্ব দুগ্ধজাত পণ্য বিক্রির সবচেয়ে বড় নিলামকারী প্রতিষ্ঠান জিডিটি। বিশ্বের দুগ্ধজাত পণ্য বিক্রির সবচেয়ে বড় নিলামকারী প্রতিষ্ঠান গ্লোবাল ডেইরি ট্রেড জিডিটির তথ্য, চলতি মাসের প্রথম নিলামে মাখনের দাম কমেছে 12.4%। গেল মাসের দ্বিতীয় নিলামে প্রতি মেট্রিক টন মাখনের দাম ছিল $5,886। 2 সপ্তাহ পর ডিসেম্বরের প্রথম নিলামে তা নেমেছে $5,169। গত নিলামের মতোই দ্বিতীয় সর্বোচ্চ দাম কমেছে অ্যানহাইড্রাস মিল্ক ফ্যাটের। 2 সপ্তাহ আগে $6,543 মূল্যে প্রতি মেট্রিক টন বিক্রি হওয়া এই দুগ্ধজাত পণ্য এবার হাতবদল হয়েছে $5,902। ননিযুক্ত গুঁড়া দুধে 2.4% কমে প্রতি মেট্রিক টনের দাম নেমেছে $3,364। আগের নিলামে কমেছিল 1.9%। ননি ছাড়া গুঁড়া দুধের দাম কমেছে আরও 1.6%। 1 মাস ধরে টানা কমছে মোজারেলের দাম। এবার নিলামে $3,182 বিক্রি হয়েছে প্রতি মেট্রিক টন। এবার নিলামে ঘুরে দাঁড়িয়েছে চেডার পনির। কয়েক নিলামে টানা পতনের পর এবার 7.2% বৃদ্ধি পায় প্রতি মেট্রিক টনের দাম পড়েছে $4,639। দাম বেড়েছে বাটার মিল্ক পাউডার ও ল্যাকটোজের। জিডিটির হিসাব, এবার নিলামে দুগ্ধজাত পণ্যের দাম গড়ে কমেছে 4.3%। প্রতি মেট্রিক টনের গড় দাম পড়েছে $3,507। দাম কমতির কারণ হিসেবে পর্যাপ্ত সরবরাহের বিপরীতে দুর্বল চাহিদাকে দায়ী করছে প্রতিষ্ঠানটি। 2 ঘন্টা 15 মিনিট ধরে এবারের নিলামে মোট বিক্রি হয়েছে 34,282 মেট্রিক টন দুগ্ধজাত পণ্য। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে বিনা শুল্কে ওষুধ রফতানি করবে যুক্তরাজ্য। 2 দেশ এই চুক্তি করেছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। এমন হলে ব্রিটেন থেকে প্রতি বছর প্রায় 500 কোটি পাউন্ডের ওষুধ আমদানি করবে ওয়াশিংটন। তবে এজন্য স্বাস্থ্য খাতে ব্যয় বাড়াতে হবে ব্রিটেনের। নিজ দেশে ওষুধ উৎপাদন বাড়ানোর পাশাপাশি আমদানি নির্ভরতা কমাতে 100% পর্যন্ত শুল্ক বাড়ানোর হুঁশিয়ারি দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যেই এবার যুক্তরাজ্যকে বিশেষ সুযোগ দিল মার্কিন যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন বলছে ব্রিটেনের সঙ্গে একটি চুক্তি করেছে ট্রাম্প প্রশাসন, যেখানে আগামী 3 বছর বিনা শুল্কে যুক্তরাষ্ট্রের বাজারে ওষুধ রপ্তানি করতে পারবে যুক্তরাজ্য। তবে ব্রিটেনের জাতীয় স্বাস্থ্যসেবা খাতে বাড়াতে হবে ব্যয়। গেল সোমবার এমন চুক্তি হয়েছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র কুশ দেশাই। বলা হচ্ছে এমন হলে গেল 20 বছরের মধ্যে প্রথমবারের মতো বাড়বে যুক্তরাজ্যের স্বাস্থ্যসেবা NHS এর ব্যয়। আর যুক্তরাষ্ট্রে প্রতি বছর শুল্কমুক্তভাবে প্রবেশ করবে 500 কোটি পাউন্ডের ব্রিটিশ ওষুধ। এতে কর্মসংস্থানের সঙ্গে দেশটিতে বিনিয়োগ বাড়বে বলে আশা ব্রিটেন সরকারের। ব্রিটেনের সরকারি তথ্য, গেল 1 বছরে যুক্তরাষ্ট্রে 1,110 কোটি পাউন্ড মূল্যের ওষুধ রপ্তানি করেছে যুক্তরাজ্য, যা ওই সময়ের মোট রপ্তানির 17%-এরও বেশি। অন্তরা সেন, সময় সংবাদ। কুয়েতে স্বর্ণের দোকানের জন্য পরিচিত আব্বাসিয়া মার্কেট বহু বছর ধরেই যেখানে আধিপত্য ধরে রেখেছেন প্রবাসী বাংলাদেশিরা। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্ট। কুয়েতের আব্বাসিয়া স্বর্ণ মার্কেটে ঝলমলে শোরুমের পাশাপাশি রয়েছে ব্যস্ত কারখানা। এখানে দক্ষ কারিগররা প্রতিদিন তৈরি করছেন নেকলেস, কানের দুল, চুড়ি, আংটি সহ গ্রাহকদের পছন্দ অনুযায়ী নানা ডিজাইনের গহনা। যদিও আগের মতো কাস্টম ডিজাইনের চাহিদা কিছুটা কমেছে, তবুও অভিজ্ঞ কারিগররা এখনো অর্ডার অনুযায়ী বিশেষ নকশার গহনা তৈরি করছেন। দোকান মালিকরা জানান, এখানকার বাংলাদেশি কারিগরদের তৈরি গহনা শুধু কুয়েতেই নয়, পাঠানো হচ্ছে কাতার, বাহরাইন, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে।
এখানকার কারিগররা ফ্যাশন ও ঐতিহ্যের সমন্বয় তৈরি করেন বিভিন্ন ধরনের নকশা। গ্রাহক চাইলে নির্দিষ্ট ক্যারেটের সোনা বা রূপা পছন্দের রং বা আকার মাথায় রেখে অর্ডার করতে পারেন একদম কাস্টমাইজড গহনা। আব্বাসিয়া মার্কেটের স্বর্ণ শিল্পে দক্ষ হাতে গহনা তৈরি করছেন প্রবাসী বাংলাদেশি কারিগররা, যা শুধু ব্যবসা নয়, দেশের পরিচিতিও বাড়িয়ে দিচ্ছে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জনগণের কাঁধে বাড়ছে করের বোঝা, রাজস্ব লক্ষ্যমাত্রা ৫৫,০০০ কোটি টাকা নির্ধারণ। IMF-এর ঋণের শর্ত পূরণের উদ্যোগ সরকারের, ব্যবসা বাণিজ্য চাপে পড়ার শঙ্কা। কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না সার সিন্ডিকেট, নওগাঁয় সংকট দেখিয়ে বস্তায় ৬০০ টাকা বেশি দামে বিক্রি। কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়মে জড়িত থাকার অভিযোগ কৃষকের। এবং যুক্তরাষ্ট্রে বিনা শুল্কে ওষুধ রফতানি করবে যুক্তরাজ্য, বছরে যাবে ৫০০ কোটি পাউন্ডের, জানালো হোয়াইট হাউস। ব্রিটেনে মার্কিন বিনিয়োগ বৃদ্ধির আশা। এই ছিল এ সময়ের বাণিজ্যে। এরপর দুপুর ১২টার সময় সংবাদের সঙ্গে থাকবেন সহকর্মী তোহা খান তামিম। মনির, আপনাকে ধন্যবাদ। দুপুর ১২টার সময় সংবাদ দিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।